দর্শক এতক্ষণ শুনছিলেন মার্কেটেল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ভারী বৃষ্টিতে কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 10 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 7 জনই রোহিঙ্গা নাগরিক। সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প 8 ইস্ট এর মোহাম্মদ হারেস, ক্যাম্প 1 ওয়েস্টের পুটনি, ক্যাম্প 10 ব্লক এফ এর মোহাম্মদ কালাম, সেলিনা খাতুন, আবু মেহের, জয়নব বিবি, ক্যাম্প 9 এর মোহাম্মদ হোসেন আহমেদ ও তার স্ত্রী আনোয়ারা বেগম এবং স্থানীয় বাসিন্দা আব্দুল করিম। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পর ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, বৈরী আবহাওয়ার মধ্যে পাহাড়ের বাসিন্দাদের আগে থেকে সতর্ক করা হয়েছিল কিনা জানাবেন, আর এই উদ্ধার অভিযানের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ, সাথে ওই যে উখিয়ার যে ঘটনাস্থল 8 নম্বর ক্যাম্পে দুপুর 1টার দিকে স্থানীয় প্রশাসন এখানে লাশ সৎকারের জন্য তারা প্রদান করেছে এবং পরবর্তীতে আরো সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং এ পর্যন্ত তিনি আপডেট তথ্য আমাকে জানিয়েছেন 7 জন রোহিঙ্গা তারা রোহিঙ্গার লাশ উদ্ধার করতে পেরেছেন এবং বাংলাদেশি দুইজনের লাশ উদ্ধার করতে পেরেছেন। এবং আগে থেকে যে সতর্কতা সেটা ঘোষণা করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু রোহিঙ্গাদের অসতর্কতার কারণে তারা যেহেতু গভীর ভোর রাতে বাসার মধ্যে ছিল, বাড়ির মধ্যে ছিল, সেখানে হঠাৎ করে পাহাড় ধসের কারণে, অতিবৃষ্টির কারণে এই রোহিঙ্গাদের হতাহতের ঘটনা ঘটে। তিনি উপজেলা নির্বাহী আমাকে জানিয়েছেন 10 নম্বর ক্যাম্পে আরেকজন আহত হয়েছে এবং তার অবস্থাও আশঙ্কাজনক, তাকেও হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন শেডে একই অবস্থা, ঝুঁকিপূর্ণ অবস্থা, যে পাহাড় ধসের যে কোনো মুহূর্তে আরো প্রাণহানির আশঙ্কা তারা করেছেন এবং তাদের রোহিঙ্গাদের যে ঝুঁকিপূর্ণ স্থান যারা বসবাস করছেন তাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়াটা চালাচ্ছেন বলে আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। এ পর্যন্ত মোটামুটি প্রশাসন স্থানীয়ভাবে তাদেরকে সহযোগিতা করছে এবং রোহিঙ্গাদের সেখান থেকে সরিয়ে নিচ্ছেন এবং পরবর্তীতে তারা আপডেট আমাকে জানাবেন বলে জানিয়েছেন। তো সাথী, এ হচ্ছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জ সহ দেশের 5 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তীব্র জলাবদ্ধতার কবলে সিলেট নগরী, আর সুনামগঞ্জে পানিবন্দী অন্তত 10 লাখ মানুষের দিন কাটছে চরম ভোগান্তিতে। অনেকেই বাড়িঘর ছেড়ে গেছেন আশ্রয় কেন্দ্রে। এদিকে বন্যার্তদের খাদ্য সহায়তায় এগিয়ে এসেছে জেলা প্রশাসন। জেলা প্রতিনিধিদের তথ্যছবিতে সৈয়দ মাহমুদের ডেস্ক রিপোর্ট। রাস্তাঘাট, দোকানপাট থেকে বাসাবাড়ি সবই তলিয়ে গেছে বানের পানিতে। তীব্র ভোগান্তিতে সুনামগঞ্জের হাওড়াঞ্চল ও পৌর শহরের পাড়া মহল্লার বাসিন্দারা। পানি বাড়ছে সিলেট নগরী ও মৌলভীবাজারের নিম্নাঞ্চলে। এদিকে তিস্তার পানি উপচে লালমনিরহাট ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, দিরাই, সাল্লা সহ বিভিন্ন উপজেলার অন্তত 10 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। এসব এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। হাঁস, মুরগি, গরু, ছাগল সবই কষ্ট আছে। মেয়ের ছেলেরা বাচ্চারা নিয়ে সমস্যা আছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সুরমা, কুশিয়ারা ও সারি নদীর বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ শহরে যে পানি বৃদ্ধি পাচ্ছে মূল কারণ হচ্ছে বৃষ্টিপাতের কারণে মূলত বৃদ্ধি পাচ্ছে, তবে 48 ঘন্টা পরে বন্যা পরিস্থিতির উন্নতি করতে পারে। এদিকে বন্যার্তদের জন্য 516টি আশ্রয় কেন্দ্র খুলেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। বাড়ানো হচ্ছে খাদ্য সহায়তাও। বরাদ্দ আগে যেগুলো আছে ওগুলাই আমরা ওগুলো ডিস্ট্রিবিউট করে দিয়েছি। নতুন করে বরাদ্দের জন্য চিঠি লিখছি, এখনো আসে নাই। 2022 সালের জুনের মাঝামাঝি সময়ে সিলেট সুনামগঞ্জের বন্যায় প্রায় 30 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সৈয়দ মাহমুদ, আরটিভি। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ শহরের বাগানবাড়ি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, বন্যায় মানুষের দুর্ভোগের চিত্র কতখানি বেড়েছে আমাদের সামনে তুলে ধরবেন, আর দুর্গতদের মাঝে ত্রাণ পৌঁছাতে প্রশাসন কতখানি তৎপর রয়েছে, আর এর পাশাপাশি জানাবেন আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থা।
আচ্ছা সাথী, যেমনটা আপনি বলছেন, আসলে দুর্ভোগের চিত্র কি বলবো, আসলে স্বস্তির খবর সুনামগঞ্জে নেই, একেবারে খারাপ অবস্থা। বিশেষ করে এখনো বৃষ্টি হচ্ছে, সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে, এ কারণে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। আমি যে এখানটাতে আছি দেখতে পাচ্ছেন মানুষ আসলে রাস্তায় হাঁটছেন এবং পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং এক এক এলাকা কিন্তু এক এক পাড়ায় গতিবিধি পানির পরিবর্তন হচ্ছে এবং পানি রাস্তাঘাট বাসা বাড়িতে উঠার কারণে কিন্তু মানুষ খুব কষ্টের মধ্যে আছেন। এখন পর্যন্ত সুনামগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সুনামগঞ্জে প্রায় 516টি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে এবং আশ্রয় কেন্দ্রে প্রায় 15,000-এর উপরে মানুষ তারা আশ্রয় নিয়েছেন। তবে আশ্রয় কেন্দ্র ঘুরে আমরা যেমনটা দেখেছি, এখন পর্যন্ত এইসব আশ্রয় কেন্দ্রে কিন্তু কোনো ধরনের সহযোগিতা আসেনি। আমি যেটাতে আছি একটু কাছে গিয়েছিলাম, সেটি বড়পাড়া, কোনো ধরনের সহযোগিতা আসেনি এবং তারা বলছেন যে শুধু খিচুড়ি খেয়েছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে, দ্রুতই এসব আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার এবং চাল চলে আসবে। তবে মানুষের দুর্ভোগ যে হারে বাড়ছে, যদি পানি বৃদ্ধি এভাবেই অব্যাহত থাকে তাহলে আশ্রয় কেন্দ্রে মানুষ আশ্রয় আরো বেশি বাড়বে, তখন মানুষের দুর্ভোগ আরো বাড়তে থাকবে এবং পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এর ভয়াবহতা 2022 দিয়েও ছাড়িয়ে যাবে বলে শঙ্কা করছেন এখানকার মানুষ। তো এই ছিল সাথী সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি এবং মানুষের দুর্ভোগের সর্বশেষ খবরাখবর। সাথী, ধন্যবাদ আপনাকে। ঈদে টানা 5 দিনের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ। ভোগান্তি এড়াতে আগেভাগে কর্মস্থলে ফেরার প্রতিযোগিতায় নেমেছেন তারা। রেল, বাস ও লঞ্চে ঢাকায় আসছেন হাজারো মানুষ। এরই মাঝে খুলেছে অফিস, আদালত, চলছে নতুন সূচিতে। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। ঈদের টানা 5 দিনের ছুটি শেষে অনেকেই ফিরছেন ঢাকায়। বাড়তি ছুটি যারা নেননি, মূলত আজই তারা ফিরছেন। সকাল থেকে রেল, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে দেখা গেছে যাত্রীদের ভিড়। ভোগান্তি এড়াতে আগেভাগেই ফেরার কথা জানান তারা। আসার সময় ভিড় তুলনামূলক অনেক কম আছে, আর আমরা গন্তব্যস্থলে আবার চলে যাচ্ছি আমাদের জব লাইফে। আসার সময় অনেক সুন্দরভাবে আসছি, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। ভালোভাবে আইলাম আবার ঢাকা। চাকরির সুবাদে কর্মক্ষেত্রে যেহেতু ভাত পেতে গেলে কাজ করতেই হবে, সেজন্য আসা। যাওয়ার সময় তো এক্সাইটমেন্টের থেকে ভয় কাজ করে টিকিট পাবো কিনা, আর আসার সময় ভয় কাজ করে সিট পাবো কিনা। বাংলাদেশ রেলওয়ে নিয়ে বলার কিছুই নাই, খুবই ভয়ঙ্কর অবস্থা। যানজট কম আছে আর কি, অনেকটা তাড়াতাড়ি ফিরে আসলাম। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ঢাকামুখী স্রোত এখনো পুরোপুরি শুরু হয়নি। শুক্র, শনিবার বাড়বে ভিড়। এখন আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরএনবি, জিআরপি, র্যাব, এপিবিএন যেগুলো আছে সেগুলো মোতায়েন আছে, ফিরতি যাত্রা পর্যন্ত থাকবে এবং আসার সময়ে আমাদের সেম ব্যবস্থাপনা এবং এ পর্যন্ত যতগুলো ট্রেন এসেছে বা এখান থেকে যাচ্ছে সবগুলো ট্রেনই রাইট টাইমে ছেড়ে যাচ্ছে এবং আসছে। এদিকে ঈদুল আজহার ছুটি শেষে নতুন সূচিতে চলছে অফিস। নতুন সময়সূচিতে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে অফিস। সচিবালয়ে কর্মকর্তারা একে অপরের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। আশিকুল আলম, RTV, ঢাকা। LWG সনদ না থাকায় দেশের চামড়া শিল্প পিছিয়ে পড়েছে। এছাড়া হাজারীবাগ থেকে ট্যানারি হস্তান্তর ও করোনা মহামারী সহ বৈশ্বিক নানা সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের চামড়া খাতে। সকালে ঈদুল আজহা পরবর্তী কোরবানির চামড়া সঠিকভাবে সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। ঈদুল আজহায় 1,10,00,000-এর বেশি পশুর চামড়া সংগ্রহ করা হলেও এবছর সংগ্রহ হয়েছে প্রায় 80 লাখ। শরীয়ত খানের রিপোর্ট। 2013 সালে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম যেখানে ছিল 85 থেকে 90 টাকা, প্রায় এক যুগ পর এসে সেই চামড়ার দাম এখন 55 থেকে 60 টাকা। সরকার নির্ধারিত এই দামেও আড়তের মালিকরা চামড়া কেনেনি বলে অভিযোগ রয়েছে। আর দাম না পেয়ে এবারও মানুষ ছাগলের চামড়া ফেলে যায় মোকামে। আর এভাবে সারা দেশে ছাগলের চামড়া নষ্ট হয়েছে অন্তত 8 থেকে 10 লাখ। কিছু ব্যবসায়ী আছেন যারা সিএসএমই, তারা বিভিন্ন ট্যানিতে জবর করেন, তারা হয়তোবা 20 থেকে 30 জন আপনার এই ক্লাস্টারে আছেন। সুতরাং আমরা মনে করি যে খুবই সীমিত, যার কারণে দেখা যাচ্ছে যে আসলে খাসির চামড়াটা কোনোভাবে আপনার ক্রয় বিক্রয় হচ্ছে, কিন্তু ছাগলের চামড়াটা একবারেই আপনার বিক্রি হচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন চামড়া শিল্পনগরের দূষণ বন্ধ না হওয়ায় ইউরোপ, আমেরিকা সরাসরি কিনছে না বাংলাদেশি চামড়া। ফলে চামড়া শিল্প
চীন কেন্দ্রিক হয়ে যাওয়ায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। যে সময় আমাদের LWG সার্টিফিকেটের বাধ্যবাধকতা আসলো, সে সময় কিন্তু আমাদের থেকে ইউরোপিয়ান বায়ার, আমেরিকান বায়ার এবং জাপান, কোরিয়া সহ ফার ইস্টের বায়ারগুলো কিন্তু আপনার আমাদের দেশ থেকে চলে গেল। আমরা তার ফলশ্রুতিতে আমরা বিকল্প আমাদের কোনো কিছু না থাকায় আমরা কিন্তু এই চামড়াগুলো আপনার অর্ধেক দামে আমরা নন কমপ্লায়েন্ট চাইনিজ বায়ার সহ অন্যান্য দেশে আমরা বিক্রি করছি। এদিকে ট্যানারি মালিকরা দিন দিন দুর্বল হয়ে পড়ায় আন্তর্জাতিক সনদ অর্জনে এ খাতে সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের। শরীয়ত খান, RTV, ঢাকা। দাতা সংস্থাগুলোর সাময়িক অর্থনৈতিক সংকটের কারণে বাংলাদেশে চলমান বড় প্রকল্পের কাজে খানিকটা ধীরগতি হয়েছে, তবে গতি ঠিক রাখতে কাজ করছে সরকার। সচিবালয় ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, চলতি ঈদে এ পর্যন্ত সারা দেশে সড়ক পথে ঈদ যাত্রায় 89টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যার বেশিরভাগ মোটরবাইক। এদিকে আওয়ামী লীগের নতজান পররাষ্ট্র নীতি বিষয়ক বিএনপির অভিযোগ মুখস্থ কথা বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, মিয়ানমার ইস্যুতে সরকারের যে ভূমিকা রাখা দরকার সেটাই রাখা হচ্ছে। সরকারের গণবিরোধী নীতির কারণে গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানী নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন তিনি। সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ বলেছেন, মানব সম্পদ উন্নয়ন সূচকে বাংলাদেশ সেনাবাহিনীতে আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। প্রতিটি সেনা সদস্য পেশাগত দিক থেকে এখন আগের চেয়েও অনেক দক্ষ, যোগ্য এবং পারদর্শী। কুমিল্লার সেনানিবাস এরিয়া পরিদর্শন এবং কুমিল্লা এরিয়ার সব পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সেনাবাহিনী উন্নয়নে পাশে থাকার জন্য প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সেনাপ্রধান। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘ 2 যুগ পর 2 দিনের সফরে উত্তর কোরিয়া পৌঁছানোর পর দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে আলোচনায় বসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি অংশীদারি চুক্তি সই হবে বলে জানিয়েছেন পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। এদিকে পুতিনের উত্তর কোরিয়া সফরকে ইতিবাচক নিচ্ছে না দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার শঙ্কা, পুতিনের সফরের ফলে মস্কো ও পিয়ংইয়নের মধ্যে সামরিক সহযোগিতা বাড়বে, যা জাতিসংঘের প্রস্তাবে লঙ্ঘন। গেল কয়েকদিনে প্রবল বর্ষণে ভারতের আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যার কারণে 14টি জেলায় 1 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র করিমগঞ্জে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 96,000 মানুষ। টানা বৃষ্টির ফলে ব্রহ্মপুত্রের শাখা নদীগুলো পানি বিপদসীমার উপর দিয়ে বইছে, যার প্রভাব পড়েছে আশেপাশের রাজ্যগুলোতেও। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 20 জুন পর্যন্ত আসাম এবং মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এদিকে আসামের রাজধানী গুয়াহাটি পানির নিচে তলিয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টি-20 বিশ্বকাপের খবর। রাতে সুপার 8-এর প্রথম ম্যাচে মাঠে নামছে সাউথ আফ্রিকা ও যুক্তরাষ্ট্র। অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। গ্রুপ পর্বে দারুণ চমক দেখিয়ে এই গ্রুপের রানার্স আপ হয়ে সুপার 8 নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। এবার লক্ষ্য প্রোটিয়াদের হারিয়ে সুপার 8 শুরু করা। এদিকে ডি গ্রুপের চ্যাম্পিয়ন প্রোটিয়ারা চায় গ্রুপ পর্বে সাফল্য ধরে রাখতে। দুপুরের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন।
সন্ধ্যার সংবাদ 6:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।